হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা হিউম্যান ফিগার নিয়ে কিছু জিনিস জানবো। ঠিক আছে? হিউম্যান ফিগার মূলত তোমাদের অনেক কাজেই লাগবে। যে তোমরা জানো যে তোমাদের মেইন যে 5টা টপিক আছে তার মধ্যে হিউম্যান ফিগার হচ্ছে একটা, যেখানে তোমাদেরকে হয়তো কোনো একটা পোজ আঁকতে বলবে। হয়তো একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছেন, কিংবা হয়তো একজন ফিশারম্যান মাছ ধরতেছেন। এরকম একটা ফিগার তোমাকে আঁকা লাগবে। এছাড়া হিউম্যান ফিগার কিন্তু তোমার সিনারি ড্রয়িং এও লাগতে পারে। যদিও সিনারি ড্রয়িং এর ক্ষেত্রে সময় আমরা দেখবো যে হিউম্যান ফিগার আসলে ওখানে এত ডিটেল না করলেও হয়। আমি আর্কিটেকচারাল কিছু হিউম্যান ফিগার মানে ওরকম ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো আমরা সিনারি ড্রয়িং এর সময় দেখবো, কিন্তু আপাতত আমরা একটা হিউম্যান ফিগার কিভাবে আঁকতে হয়, কিভাবে কি কি করলে আরো ভালো করতে পারবো, কিংবা প্রপোর্শন গুলো কিরকম হবে, মাথা হাত পা এগুলোর, এই জিনিসগুলো আজকে আমরা প্রথমবারের মতো একটু জানবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শুরুতেই যে জিনিসটা আমরা হচ্ছে প্রপোর্শনটা জানবো। প্রপোর্শন শব্দটা আশা করি তোমাদের মনে আছে যে কোনটার সাইজ কিরকম। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা হিউম্যান ফিগারকে খুব সহজ কিছু ভাবে চিন্তা করব। মানে আমরা একেবারে পেশি পেশি তারপর হচ্ছে হাড্ডির উপর মাংস, কোন পেশির নাম কি, এই জিনিসগুলো শিখবো না কিন্তু আমরা। ঠিক আছে? কারণ এভাবে আমাদের মনে রাখা সম্ভব না। আমরা হচ্ছে একে বেসিক কিছু ফর্মে ভাগ করে করে শিখবো। ঠিক আছে? আচ্ছা, আমি যদি প্রপোর্শনের কথাটা আসি, যে ধরো একটা আদর্শ বডির সাইজ কিরকম হতে পারে। ঠিক আছে? এখন আমরা দেখি একটা আদর্শ হিউম্যান ফিগারের মান মোটামুটি তো আমরা বলতে পারি যে 8টা মাথার সমান। জিনিসটা কিরকম, ধরো যে খেয়াল করে এখানে একটা হালকা লাল দাগ দেখা যাচ্ছে। ঠিক আছে? এখানে মূলত 8টা ভাগ রয়েছে। এখন প্রত্যেকটা ভাগকে আমরা একটা মাথার সমান ধরতে পারি। তাহলে একটা মোটামুটি হিউম্যান ফিগারের মান 8টা মাথার সমান হতে পারে। তবে এটা সত্যি যে সব ফিগার অবশ্যই 8টা মাথার সমান হবে না। কিছু কিছু ছোট হবে, বাচ্চাদের ক্ষেত্রে ছোট হবে, মহিলাদের ক্ষেত্রে একটু ছোট হবে, কিংবা ধরো সুপার হিউম্যান টাইপের কেউ হলে একটু বড় হবে। কিন্তু আমরা একটা বেসিক প্রপোর্শন জেনারেল একটা হিসাব ধরতেছি। ঠিক আছে? এখন আমরা একটা জিনিস দেখি, যে ধরো যে এখানে 8টা ভাগ করা আছে। ঠিক আছে? এখন 8টা ভাগ যদি করা থাকে, আমরা ধরো এর প্রত্যেকটা ভাগে আসলে কোনো না কোনো একটা জিনিস থাকবে। এখন ধরো যে আমরা প্রথম ভাগে আমরা বলেছি যে আমাদের ধরো একটা মাথা, আমরা একটা গোলাকার একটা জিনিস আঁকলাম, একটা মাথা আঁকলাম। ঠিক আছে? এটা ধরো মাথা। প্রথম ভাগে আমরা একটা মাথা কল্পনা করতে পারি। এর একেবারে আমরা যদি দেখি 1 2 3 4, আমার পা মূলত শুরু হচ্ছে 4 নাম্বার অংশ থেকে। এই অংশটাকে আমরা ধরো বলতেছি উরুসন্ধি। ঠিক আছে? এই অংশটাকে আমরা বলতেছি উরুসন্ধি, মানে আমাদের পা শুরু হবে এখান থেকে। ঠিক আছে? এখন আমরা খেয়াল করি, প্রথম অংশে হচ্ছে আমাদের মাথা, এরপর দ্বিতীয় অংশের মাঝামাঝি পর্যন্ত ধরো আমাদের গলাটা। ঠিক আছে? এরপর হচ্ছে 1 2 3, দেখো 3 নাম্বার অংশ পর্যন্ত আমাদের যে বুকের খাঁচাটা আছে, আমরা সেই বুকের খাঁচাটা ধরতে পারি। ঠিক আছে? ধরো আমাদের বুকের খাঁচাটা মোটামুটি গোলাকার। ঠিক আছে? বুকের খাঁচাটা এটাকে এরকম ভাবে একটা ভাগ করা যেতে পারে। এই অংশটাতে মূলত আমাদের একটা হাড্ডি থাকে, জানো তোমরা, বুকের খাঁচার মাঝামাঝি একটা হাড্ডি থাকে, স্টারনাম। সে হাড্ডিটা ধরো আছে। আর এটা কোন অংশটা, আচ্ছা আমরা যদি খেয়াল করি এখানে আঁকি, আমাদের বুকের খাঁচাটা গোলাকার এবং এর সাইজটা কিন্তু এরকম যে মাঝখানে ধরো স্টারনাম থাকবে আর এখানে পাঁজরের কতগুলো হাড্ডি থাকবে। ঠিক আছে? এই জায়গাটা আসলে কি থাকে, এই জায়গাটা দিয়ে মেরুদণ্ড আবার বের হচ্ছে। আমার পুরো বডিটা পিছনে আছে মেরুদণ্ড। ঠিক আছে? তাহলে বুকের খাঁচাটা সাইজ মূলত এরকম। যে আমরা অনেক সময় এরকম ভাবে আঁকি। ঠিক আছে? হয়তো একটু পাশ থেকে দেখলে আমরা এই জিনিসটাকে এরকম ভাবে দেখবো। যাই হোক, আপাতত তোমরা জেনে রাখো যে বুকের খাঁচাটা দেখো 3 নাম্বার দাগে গিয়ে শেষ হয়েছে। এরপর হচ্ছে আমাদের ধরো পেটের অংশটা। ঠিক আছে? এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের পেলভিস বা কি বলবো, মাজার হাড্ডি বা যেটাই বলো, টার্মগুলো মাথায় রাখার দরকার নেই, মানে প্রপোর্শনটা ভালো করে দেখো আর কি। ঠিক আছে? এই অংশটাতে ধরো আমাদের হাড্ডিটা। এরপর আমি যেটা বলেছি যে 4 নাম্বার অংশ থেকে আমাদের পাটা শুরু হবে। খেয়াল করো, পাটা ধরো তোমরা এতটুক ধরতে পারো। ঠিক আছে? এখন এখানে তো আঁকলাম এরকম ভাবে। এখন ধরো এখানে দেখো আবার 4টা ভাগ আছে। তাহলে 4টা ভাগে ধরো অর্ধেক হচ্ছে আমার এই অংশটুকু, এরপর হাঁটু, এরপর বাকি অর্ধেকে হচ্ছে বাকি অংশটুকু। ঠিক আছে? আমি খুব রাফলি আঁকতেছি প্রপোর্শনটা বোঝানোর জন্য। ধরো
ঠিক আছে? আর হাতের জিনিসটা খেয়াল করো, আমাদের হাত কিন্তু একেবারে বুকের খাঁচার এই দিক থেকে শুরু হবে না। এই ভুলটা অনেকেই করে, যে ধরো হাতটা এইভাবে আঁকতেছি, হাতটা কিন্তু একেবারে বুকের খাঁচার এখান থেকে শুরু হচ্ছে না। হাতটা হচ্ছে আমার এখানে একটা হাড্ডি আছে, এই জিনিসটা আমরা একটু পরে আরো ভালো মতো দেখবো। এই যে এখানে খেয়াল করা যাচ্ছে যে এই অংশটাতে, এটা তো আমাদের বুকের খাঁচাটা যেটা বলেছিলাম। এরপর হচ্ছে যে আমাদের এই যে এখানে হাত জয়েন্ট লেগে আছে এই অংশটাতে, এখান থেকে ধরো আমার হাতটা নেমেছে, ঠিক আছে? এতটুকু হচ্ছে হাতের একটা পার্ট, এরপর হচ্ছে হাতের আরেকটা অংশ, ঠিক আছে? মানে দেখো প্রত্যেকটা অর্ধেকে তুমি কিছু না কিছু ধরতে পারো আর কি। এখন আমরা সাধারণত দেখি যে এই যে 4 নাম্বার দাগ যেটার কথা বলেছি, অর্থাৎ আমাদের পায়ের জয়েন্ট যেখান থেকে শুরু হচ্ছে উরুসন্ধি, ঠিক আছে, আমাদের হাতের কবজিটা কিন্তু মোটামুটি অতটুক নামবে। এরপর হচ্ছে ধর আমাদের আঙ্গুলগুলো আর কি, ঠিক আছে? এখন এটা হচ্ছে ধরো একটা মোটামুটি হিউম্যান ফিগারের প্রপোর্শন। আমি যদি আবার শুরু থেকে বলি, জিনিসটা রাফলি দেখাই, তাহলে জিনিসটা হয়তো আরেকটু মাথায় থাকবে। যে প্রথম অর্ধেকে আমাদের মাথাটা, ঠিক আছে, এরপরের অর্ধেকে ধরো আমাদের গলার হাড্ডিটা, 3 নাম্বার দাগ পর্যন্ত ধরো আমাদের বুকের খাঁচাটা, ঠিক আছে? 3 নাম্বার হাড্ডি পর্যন্ত আমাদের বুকের খাঁচাটা, এরপর হচ্ছে আমাদের পায়ের জয়েন্ট শুরু, এই যে এই 4 নাম্বার দাগ থেকে, খেয়াল করে এই দাগ থেকে আমাদের পায়ের জয়েন্ট শুরু, ঠিক আছে? আর হচ্ছে পাটা হচ্ছে শেষ পর্যন্ত। এর মাঝখানে তুমি যদি দেখো যে এই অর্ধেকে ধরো তুমি হাঁটু চিন্তা করতে পারো। আর হাতের ক্ষেত্রেও সেম, আমাদের হাত হচ্ছে কবজি হচ্ছে 4 নাম্বার দাগ পর্যন্ত, হাতের কবজিটা হচ্ছে 4 নাম্বার দাগ পর্যন্ত, এরপর ধরো আমাদের আঙ্গুলগুলো। তাহলে এটা হচ্ছে মোটামুটি হিউম্যান প্রপোর্শন। আমরা এখন এটা কেন দেখলাম, আমরা কিন্তু এমন না যে প্রত্যেকটা ফিগার আঁকার সময় এরকম 8টা মাথা আঁকবো এরপর আমরা ফিগারটা আঁকবো, এটা সম্ভব না, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা বললাম যে বেসিক প্রপোর্শনটা বোঝার জন্য। যেমন ধরো অনেকে হাত হয়তো এই যে এতটুকু দিবে, ঠিক আছে? এখন জিনিসটা কিন্তু হচ্ছে না, এখানে হাতটা আসলে ছোট আসতেছে। তোমাদের এই দেখার চোখটা তৈরি করতে হবে যে আচ্ছা আমি একটা ফিগার যখন আঁকতেছি, আমার হাতটা কখন ছোট লাগতেছে কিংবা পাটা কখন বড় লাগতেছে বা বেশি লম্বা লাগতেছে। এই জিনিসটা কিভাবে তোমাদের তৈরি হবে, তোমরা যদি ধরো অ্যাটলিস্ট অনেকগুলো হিউম্যান ফিগার একে একে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই দেখার চোখটা তৈরি হবে। তোমরা কিন্তু এরকম না যে প্রত্যেকটা ফিগার আঁকার পর পাশে 8টা মাথা এঁকে মিলাবা যে 8টা মাথার সাথে মিলতেছে নাকি, কারণ তোমাদের ফিগার কিন্তু এরকম স্ট্যাটিক নাও থাকতে পারে। তোমাদের অন্য কোনো পোজ আসতে পারে, ধরো দৌড়ানোর পোজ আসতে পারে বা অন্য যে কোনো কিছু আসতে পারে। কিন্তু এই জিনিসটা তোমাদের দেখালাম বেসিক প্রপোর্শনটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, এক সেকেন্ড। আচ্ছা, যে জিনিসটা খেয়াল করবে, আমরা সাইড থেকে দেখি, খেয়াল করতেছো, সাইড থেকে দেখি আমাদের হিউম্যান ফিগারটার মেরুদণ্ড জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমাদের মাথা আগের মতোই একটা দাগের মধ্যে আছে, এই অংশটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, ঠিক আছে? আমাদের মেরুদণ্ডটা কিন্তু এরকম সোজা থাকে না, আমাদের মেরুদণ্ডটা মোটামুটি কার্ভ, ঠিক আছে? এরপর হচ্ছে যে আমাদের, আমি একটু সাইডে দেখাই, এটা হচ্ছে আমাদের মাথাটা, এরপর হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের বুকের খাঁচাটা, আমার পিছনের এই এই অংশটা কিন্তু মেরুদণ্ড, মেরুদণ্ডটা কিন্তু সোজা থাকবে না, মেরুদণ্ডটা এরকম কার্ভড অবস্থায় থাকে। আর এরপর হচ্ছে আমাদের পেলভিস বোনটা, ঠিক আছে, মাজার হাড্ডিটা। এরপর এই দিক থেকে ধর আস্তে আস্তে আমার এখান থেকে হাতটা শুরু হবে আর এখান থেকে আমাদের পাটা শুরু হবে। এটা দেখানোর উদ্দেশ্য হলো কি, আমাদের হিউম্যান ফিগারটা কিন্তু একটু কার্ভড অবস্থায় থাকে, যখন পাশাপাশি দাঁড়াবে তখন একটু কার্ভড অবস্থায় থাকবে, কারণ আমাদের মেরুদণ্ডটা কিন্তু এরকম না যে মেরুদণ্ডটা একেবারে স্ট্রেইট, এরপর হচ্ছে ধরো আমার আমার মেরুদণ্ডটা স্ট্রেইট, এরপর হচ্ছে একটা জায়গায় আমার বুকের হাড্ডিটা থাকবে, একটা জায়গায় আমার পেলভিস থাকবে, এখান থেকে আমার পাটা বের হবে, এরকম না। কিন্তু আমাদের বডিটা কিন্তু বেশ কার্ভড, ঠিক আছে? তারপর পাটাও খেয়াল করো, আচ্ছা এটাও ধরো আমার বেসিক প্রপোর্শনটা গেল। এখন হিউম্যান ফিগার আকার কিছু জিনিস আমি যদি তোমাদেরকে বলি, যে আগেই বলেছিলাম আমরা হচ্ছে এমন না যে খুব একটা ফিগারেকে তার হাড্ডি আঁকবো, এরপর উপরে পেশি বসাবো, বাইসেপ আঁকবো, ট্রাইসেপ আঁকবো, এভাবে কিন্তু আমরা আঁকবো না। আমরা হচ্ছে পুরো ফিগারটাকে বেসিক কিছু ফর্মে কল্পনা করব। এই ফর্ম এখন অনেকজন তাদের সুবিধার জন্য অনেক রকম ভাবে নেয়। যেমন একটা সিস্টেম আছে কি, সেটা হচ্ছে তোমার স্কেলেটন সিস্টেম, যে ধরো একটা হিউম্যান বডি, এটাকে তুমি এরকম হাড্ডিতে ভাগ করতেছো বা স্টিক ফিগারে ভাগ করতেছো, যে এটা তোমার একটা হাত,
এরপর হচ্ছে এই যে এটা তোমার মেরুদণ্ডের হাড্ডিটা, মেরুদণ্ডের হাড্ডিটা হচ্ছে মাজার হাড্ডির সাথে যুক্ত হয়েছে, এটা তোমার বুকের খাঁচাটা। এরপর হচ্ছে এখান থেকে আরো স্টিক ফিগার বের হচ্ছে, ঠিক আছে। এটা একটা টেকনিক। এরপর যেটা হয়, এখানে তোমরা মাংস বসাও, এরপর জামা কাপড় পরাও। এটার থেকে আমার কাছে সুবিধাজনক মনে হয় কি, আমরা ডিরেক্ট যদি জিনিসটাকে ফর্ম আকারে চিন্তা করি, যেমন সিলিন্ডার আকারে, যেমন এই ফিগারটাতে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে এক একটা হচ্ছে এক একটা সিলিন্ডার। খেয়াল করো, আমাদের হাত যদি এটা হয়, এটা হচ্ছে আমাদের মাথাটা, আমাদের গলাটা হচ্ছে একটা ছোট সিলিন্ডার, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বুকের খাঁচাটা, এরপর আমাদের হাতটা হচ্ছে এই যে অর্ধেক একটা সিলিন্ডার, একটা মাঝখানে হয়তো জয়েন্ট আছে, এরপর বাকিটা আরেকটা সিলিন্ডার। পায়ের ক্ষেত্রেও সেম, যে আমাদের রানটা একটা সিলিন্ডার, এরপর নিচের অংশটা আরেকটা সিলিন্ডার। এরকম ভাবে আঁকলে আমরা যেটা হচ্ছে আমরা প্রথমবারেই একটা বেসিক শেপ পেয়ে যাচ্ছি। পরবর্তীতে কি করতে পারতেছি, আমরা হয়তো এর উপর জামা কাপড় পরাই দিলে আমাদের আঁকাটা, এরপর শেড শ্যাডো দিলে আমাদের মোটামুটি একটা লাইনে চলে আসবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা এভাবে আঁকার চেষ্টা করব যে একটা বডির যে অংশগুলো আছে আমরা বেসিক কিছু শেপ, যেমন দেখো এই অংশটা কি, এটা হচ্ছে একটা হাফ স্ফিয়ার, ঠিক আছে, একটা অর্ধগোলক আকারে চিন্তা করতেছে, এখানেও খেয়াল করতেছো অর্ধগোলক আকারে চিন্তা করতেছি। তাহলে এরকম ভাবে ভাগ করে করে আমরা বডিটাকে অ্যাপ্রোচ নিতে পারি। এখানে সেই জিনিসটাই দেখা যাচ্ছে, যে প্রপোর্শনের জিনিসটা, যে আমাদের হাতটা ধরো এই যে 4 নাম্বার পর্যন্ত আসবে, 4 নাম্বার দাগ পর্যন্ত আসবে, এরপর আমাদের হয়তো কবজির পর আঙ্গুলগুলো 4 নাম্বার দাগ থেকে শুরু হবে, এরপর হচ্ছে আমাদের সেই পাঁজরের হাড্ডিটাই 3 নাম্বার দাগ পর্যন্ত আসলো, এটা 3 নাম্বার দাগ। আমাদের পায়ের জয়েন্টটা মূলত এই যে 4 নাম্বার থেকে শুরু হচ্ছে, উরুসন্ধি থেকে। এখানে মূলত আমি পুরো বডিটাকে সেই এক একটা সিলিন্ডার টাইপের শেপে ভাগ করে এঁকেছি, বুঝতে পারা গেছে? আচ্ছা, এখন যদি একটা জিনিস আমরা দেখি, যে এটা তো আমাদের মাথাটা, ঠিক আছে, আমাদের মাথাটা আঁকার ডিটেলসটা আমরা একটু পরে দেখবো। এটা হচ্ছে আমার গলার হাড্ডিটা। এখন আমার কিন্তু হাতটা সবসময় যে এখান থেকে শুরু হবে না, আমার এমন না যে হাতটা এখান থেকে শুরু হচ্ছে, আমার এই বুকের খাঁচাটার সাথে একটা এক্সট্রা হাড় আছে, এই হাড় থেকে জয়েন্টটা শুরু হইতেছে, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করবো এরকম একটা শেপ আঁকতে অবশ্যই, কারণ নইলে আমার বডিটা প্রপোর্শনেট মনে হবে না, আমার মনে হবে হাত দুইটা অনেক চাপানো। এখানে একটা ত্রিভুজাকার হাড্ডি আছে, আপাতত এতটুকুই জেনে রাখো তোমরা, এই ত্রিভুজাকার হাড্ডি থেকে ধরো আমাদের হাতটা শুরু হয়েছে, ঠিক আছে। আর এখানেও বুকের খাঁচাটা আসলে আমার মেরুদণ্ডের হাড্ডি ফলো করতেছে, ওটা মূলত লেগেছে আমার কিসের সাথে, এই হিপ বোনের সাথে। এরপর ধরো এখান থেকে আমার পায়ের জয়েন্টটা শুরু হচ্ছে। এখানে মূলত ওই জিনিসটাই দেখতেছি, যে আমরা একটা হিউম্যান ফিগারকে ধরো যে কোনো ভাবে ভাবতে পারি। একটা হচ্ছে যে আমরা স্টিক ফিগার আকারে ভাবলাম, ঠিক আছে। এরপর এক একটা বড় বড় মাস যে দুইটা, যেমন মাথা তো গেল, মাথার পর হচ্ছে আমাদের বুকের খাঁচাটাকে একটা পার্ট, এরপর হচ্ছে হিপ বোনটাকে মানে পেলভিস বা যাই বলো এটাকে আরেকটা পার্ট হিসেবে কল্পনা করলাম, এরপর আমি স্টিক আকারে হাড্ডিগুলো আঁকলাম। কিন্তু আমরা ডিরেক্ট সিলিন্ডার আকারে আঁকতে পারি, দেখো একটা এটা, এরপর একটা জয়েন্ট, আরেকটা সিলিন্ডার, এরকম ভাবে আঁকলে আমার জিনিসটা সহজ হবে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, যে এই জিনিসটা তোমাদের একটু জেনে রাখা ভালো, যে আমাদের বডির ক্ষেত্রে খেয়াল করবা, আমাদের বডির এই যে উপরের যে অংশটা আর নিচের যে অংশটা, এই যে উপরের যে গোল অংশটা আর নিচের যে গোল অংশটা, এই দুইটা সবসময় একটু অ্যাঙ্গেল করে থাকে। এখানে পাশ থেকে দেখলে খেয়াল করবা, যে ধরো একটা মানুষ দাঁড়ায় আছে, ঠিক আছে, উপরের অংশটা যদি এই দিক বরাবর থাকে, নিচের অংশটা হচ্ছে এই দিক বরাবর থাকতেছে। এরপর খেয়াল করো যে এই দিকটা যেহেতু নিচে, আমার এই পাটা এরকম ভাবে থাকতেছে, এই পাটাই মূলত কি করতেছে, আমার সমস্ত লোডটা নিজে ডিস্ট্রিবিউট করতেছে, মানে আমাদের বডির ব্যালেন্সটা কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে। এখন এই দিকটা যেহেতু এই দিকে উপরে উঠে গেছে, আমার হাতটা অবশ্যই ডান দিকের হাতটা কি উপর দিকে থাকবে একটু, আর এই দিকের হাতটা একটু নিচের দিকে থাকবে। দেখো দুইটা লেভেল কিন্তু সেম না। এই জিনিসটা তোমাদের ব্যালেন্সের একটা আইডিয়া দেওয়ার জন্য, আমাদের বডির ব্যালেন্সটা কিভাবে আছে। যেমন এই ফিগারে খেয়াল করো যে আমাদের বডির পুরো লোডটা আসলে কি এই পা দিয়ে নিচে ডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে। এবং খেয়াল করো আমাদের এই হাড্ডিটা মানে হচ্ছে তোমাদের উপরের গোল অংশটা, আমি এটা নাম বারবার ভুলে যাই, দুঃখিত। আর নিচের পেলভিসটা
আমার একটা অ্যাঙ্গেল করে থাকতেছে, ঠিক আছে? বুকের হাড্ডি মাজার হাড্ডি আমি এভাবে বলতেছি, এত ইংলিশ টার্ম মনে রাখার তোমাদের দরকার নেই। এই দুটো একটু অ্যাঙ্গেল করে থাকলে আমার বডির একটু ডাইনামিক হয়, ঠিক আছে? যেমন ধরো যে একটা ফিগার, এটা হচ্ছে গলার হাড্ডিটা, দেখো এদিকে একটা অ্যাঙ্গেল আছে আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে হয়তো আমার হাতের যে অংশগুলো আমি আঁকতেছি একটা ফিগারে, ধরো একটা ফুটবলার একটা ফুটবলার শট মারতেছে টাইপের কিছু একটা আঁকবো। তাহলে এরকম ভাবে আমাদের প্রচুর ফিগার প্র্যাকটিস করতে হবে। ধরো একটা, তোমরা কি করবে, তোমাদের তো ইন্টারনেট আছে আশা করি সবার, বা যে কোনো কিছু তোমরা এরকম হিউম্যান ফিগার বের করবে, কিছু রিয়েল হিউম্যান ফিগার বের করে ওইটার এরকম স্কেলেটন বা এরকম ভিতরের ফর্মগুলো আঁকার চেষ্টা করবে। এই প্র্যাকটিস গুলো না করলে আসলে কি হবে, তোমরা ঠিকভাবে আঁকতে পারবে না, ঠিক আছে? এই প্র্যাকটিস অনেকগুলো যদি করো তাহলে তোমরা এক পর্যায়ে ইমাজিনেশন থেকে মোটামুটি একটা ফিগারকে আঁকতে পারবে, কিন্তু প্র্যাকটিস করা লাগবে, কারণ হিউম্যান ফিগার জিনিসটা খুবই জটিল। তোমাদেরকে আপাতত যতটুকু বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করতেছি। এখানে মূলত ওই প্রপোর্শনের জিনিসটা একটু ভালোভাবে বলা আছে এই ছবিটাতে, ঠিক আছে? আগে যেটা বলেছি যে মোটামুটি তুমি 8টা ভাগে ভাগ করতে পারো। এরপর হচ্ছে তোমার নিচের 4 ভাগ হচ্ছে পায়ের অংশটা, উপরের 4 ভাগ হচ্ছে আপার বডিটা, উপরের প্রথম ভাগটা হচ্ছে মাথা, হাতটা তোমার আসবে কোথা থেকে, কতটুক হাতটা আসবে তোমার 4 নাম্বার দাগ পর্যন্ত, এরপর আঙ্গুলগুলো এখান থেকে বের হবে, ঠিক আছে? এখন আমরা মাথার কিছু জিনিস দেখি। একটা মাথাকে সিম্পলি আমরা কিভাবে আঁকতে পারি। একটা মাথাকে দেখো, মাথাকে মোটামুটি মেজর 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার উপরের এই যে উপরের গোল অংশটা, খেয়াল করো, এটা হচ্ছে সামনাসামনি দেখলে, এটা হচ্ছে একটু সাইড থেকে দেখলে, আর এটা হচ্ছে পুরোপুরি পাশ থেকে দেখলে। এই গোল অংশটাকে আমরা সম্ভবত ক্রেনিয়াম বলি, ঠিক আছে? গোল একটা বল আর কি। আর এরপর আমার যেটা বের হয় এটা কি, এটা হচ্ছে চোয়ালের হাড্ডিটা বা জ, ঠিক আছে? চোয়ালের হাড্ডিটা বের হয়। তাহলে আমরা সব সময় মাথা আঁকার সময় এই জিনিসটা ফলো করব, যে ধরো প্রথমে ক্রেনিয়ামটা আঁকবো, ক্রেনিয়ামটা কিন্তু একটু ট্যামা, ঠিক আছে? সাইড থেকে দেখলে খেয়াল করতেছো যে একটু ট্যামা আকৃতির, সামনাসামনি দেখলে গোল লাগতেছে। ক্রেনিয়ামটা আঁকবো, এরপর হচ্ছে আমরা জ লাইনটা আঁকবো, ঠিক আছে? আর এই যে মাঝখানের এই দাগটা আসলে কি বুঝতেছি, মাঝখানের এই দাগটা দিয়ে আমরা বুঝতেছি যে আমার আমার হচ্ছে এই মানে মাথাটা কোন দিকে মুখ করে আছে, ঠিক আছে? যেমন দেখো এই দাগটা এই বরাবর আছে, মানে কি আমার মাথাটা এইদিকে তাকিয়ে আছে, এইদিকে হচ্ছে আমার চোখ হবে, নাক হবে, মুখ হবে। সামনাসামনি মানে কি আমার মাথাটা এইদিকে তাকিয়ে আছে, তাহলে এইদিকে চোখ হবে, এবং সবগুলো সমান ডিস্টেন্সে। যেমন ধরো এই বাম দিকের চোখটা তুমি যতটুকু ডিস্টেন্সে দিছো, আমার এই দিকের চোখটা কিন্তু এই মাঝখানের লাইন থেকে একই ডিস্টেন্সে থাকবে। এরপর হচ্ছে নাকটাকে তুমি মোটামুটি এই যে ক্রেনিয়ামের এই মাঝামাঝি কল্পনা করতে পারো। এরপর হচ্ছে মুখটাকে তুমি কল্পনা করতে পারো। আর কানটা দেখো কোথা থেকে, কানটা হচ্ছে এই যে এই জ লাইন যেটা আর ক্রেনিয়াম, এই দুইটার জয়েন্টে তুমি মোটামুটি দিতে পারো। এরপর হয়তো তুমি চুল টুল দিয়ে দিবে। যাই হোক, আমরা চেষ্টা করবো যে মাথা আঁকার সময় এই টেকনিকটা ফলো করতে, তাহলে প্রপোর্শনটা ঠিক থাকে। যে আমার প্রথমে হচ্ছে আমার ক্রেনিয়ামটা, এরপর হচ্ছে আমার জ লাইনটা, এবং এটা তোমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কল্পনা করতে পারো। যেমন এখানে তো আসলে মাত্র 3টে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। এখন ধরো আমরা আরেকটু নতুন অ্যাঙ্গেলে আঁকবো, যে একটু উপর থেকে দেখবো, তাহলে কি, যে এটা আমার ক্রেনিয়ামটা, ধরো আমি নিচের দিকে তাকিয়ে আছি, এটা হচ্ছে আমার জ লাইনটা, কানটা শুরু হবে এইখান থেকে। আমি যদি কালো কালিতে আঁকি, আমার কানটা এই দিকে আছে, উপর থেকে দেখতেছি যেহেতু চুলের অংশটা বেশি দেখতেছি। এরপর হচ্ছে আমার জ লাইনটা আঁকলাম। চোখটা দেখো কোন বরাবর, চোখটা মোটামুটি তুমি ধরতে পারো যে এটার মাঝখান বরাবর দিতে পারি আমরা, ঠিক আছে? আমরা চোখটা এই বরাবর দিতে পারি। এরপর হচ্ছে আমাদের নাকটা, এরপর হচ্ছে আমাদের মুখটা, এটা আরেকটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখতেছি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আসলে প্র্যাকটিস করা লাগবে। তোমাদের এরকম রেফারেন্স ছবি দেখে দেখে হিউম্যান ফিগার এর তো অভাব নাই, তোমরা ইন্টারনেটে দেখতে পারো, খবরের কাগজে দেখতে পারো, এরকম কিছু জিনিস প্র্যাকটিস করা লাগবে। এখন তোমাদের ক্ষেত্রে আসলে মুখের ডিটেলসটা করা অতটা ইম্পর্টেন্ট না, যে আমাকে একেবারে ভুরুরটা একেবারে ভালো মতো আঁকতে হবে, বা নাকের ধরো নাকের ফুটার ডিটেলস আঁকতে হবে, এত কিছু তোমাদের দেখা লাগবে না। তোমাদের মূলত হিউম্যান ফিগারের প্রপোর্শনটা মেইন, ঠিক আছে? মুখের অভিব্যক্তি কি এটা নিয়ে তোমাদের এত ভাবা লাগবে না, এটার ইম্পর্টেন্স পরে। কিন্তু হিউম্যান ফিগার কিংবা মাথার এই প্রপোর্শনটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো যে চোখ দেওয়ার সময় তুমি যদি চোখটা এখন এখানে দাও, তাহলে কি হইলো, যে দেখো তোমার কপালটা এত বড়, চোখটা এত নিচে, তাহলে কিন্তু হইলো না। তাহলে এই প্রপোর্শনটা হচ্ছে তোমাদের
মোটামুটি ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আরেকটা টেকনিক আছে এইদিকে, সেটা হচ্ছে যে সাইড থেকে যদি দেখি, এটা তো হচ্ছে আমাদের ক্রেনিয়ামটাকে তুমি ধরো মোটামুটি এরকম ভাগে 4 ভাগে ভাগ করলা, এরপর হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুকে ইয়া করে তুমি একটা ত্রিভুজ আঁকলা, তাহলে মূলত আমরা মাথাটাকে সাইড থেকে দেখতে পারতেছি। এখন এরপর দেখো আরেকটা জিনিস আছে, এরপর 3টা ত্রিভুজ আঁকতেছো তুমি। এই প্রথমটা হচ্ছে চোখের অংশ, এই ত্রিভুজটা এইদিকে বের হলে এটা হচ্ছে আমার নাকের অংশটা, আর ত্রিভুজটা আবার এইদিকে চলে গেলে এটা হচ্ছে মুখের অংশটা। এই 3টা ত্রিভুজ এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কারো নাক বড় হতে পারে, মুখ ছোট হতে পারে, কারো হয়তো নাকটা একটু খাড়া আর ছোট, মুখটা বড়, কিন্তু মোটামুটি শেপটা এরকম। আর আমাদের কানটা কিরকম হবে, কানটা হচ্ছে এই যে লাইন আছে, এই লাইনের বাম দিকে হবে, ঠিক আছে, এই লাইনের বাম দিকে হবে, ঠিক আছে। আর গলার হাড্ডিটার ক্ষেত্রেও বলি, গলাটা কোথা থেকে বের হবে, গলাটা কি এরকম ভাবে গলা বের হবে, গলাটা কিন্তু এরকম ভাবে বের হবে না। তুমি যদি আয়নায় নিজেকেই দেখো, গলাটা হচ্ছে এই অংশটা থেকে বের হচ্ছে আমাদের। তবে তোমরা মাথা নিয়ে তো মাথা ঘামাবে না, ঠিক আছে, তোমরা মূলত বডির প্রপোর্শন বা মাথারই প্রপোর্শনটা নিয়ে ভালো মতো মাথায় ঘামাবে। এখন ঠোঁটের ডিটেলস, তারপর চোখের ডিটেল, আমি চোখের মনি কিরকম ভাবে বড় দিতেছি নাকি ছোট দিতেছি, এগুলা এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে ওই জিনিসটাই বলা হইলো যে 3টা ত্রিভুজকে তুমি যেভাবে খুশি কল্পনা করতে পারো সাইড থেকে দেখলে। এখন দেখো যে আমাদের মাথাটাও তো বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে, এটা হচ্ছে সেই ক্রেনিয়ামটা, ঠিক আছে। ক্রেনিয়ামটার পর এদিক থেকে জ লাইনটা বের হবে, জ লাইন আর ক্রেনিয়ামের সন্ধিস্থলে আমার হচ্ছে কানটা হবে। আর মাঝখানের এই লাইনটা আসলে কি কারণে দেই, এটা প্রত্যেকবার তোমরা আঁকার সময় দিবে। এটা মানে বুঝাচ্ছি যে আমাদের কোন দিকে আমাদের মুখটা ফেস করে আছে, ঠিক আছে, কোন দিকে মুখটা ফেস করে আছে। এরপর ওই লাইন বরাবর আমরা হয়তো নাক কিংবা মুখ দিব, আর চোখটা দেওয়ার সময় ওই লাইনের রেফারেন্সে আমরা চোখগুলো দিব, যে ওই লাইন থেকে ডানে একটা চোখ, বামে আরেকটা চোখ। বুঝতে পেরেছো? যেমন এখানে তো আশা করি বোঝা যাচ্ছে যে পিছনে দেখা যাচ্ছে সেই ক্রেনিয়ামটা, এরপর চোয়ালের হাড্ডিটা, এরপর ওটার রেফারেন্সে আমরা হচ্ছে মুখের বাকি পার্টগুলা আঁকতেছি। আচ্ছা, তারপর এখানে যে জিনিসটা একেবারে শুরুতে বলেছিলাম, যে আবার দেখো আমাদের মেরুদণ্ডের হাড্ডিটা কিন্তু একটু বাঁকা বাঁকা ধরনের, ঠিক আছে, মেরুদণ্ডের হাড্ডিটা একটু বাঁকা ধরনের, এবং আমাদের হাতটা একেবারে গোল এই হাড্ডিটা থেকে বের হচ্ছে না, এই যে কি বলবো, বুকের খাঁচার এই দিক থেকে বের হচ্ছে না, আমাদের একটু একটা 3 কোণে একটা হাড্ডি আছে, অংশ আছে, এই অংশটা থেকে আমাদের হাতের জয়েন্টটা বের হচ্ছে, ঠিক আছে, অনেকটা এই যে এরকম একটা সাইকেলের হ্যান্ডেলের মতো। যে ধরো এটা যদি আমাদের বুকের খাঁচাটা হয়, এটা হচ্ছে আমাদের গলার হাড্ডি, আমাদের এখানে একটা সাইকেলের হ্যান্ডেল টাইপের জিনিস আছে, এই হ্যান্ডেলের এই কোণা থেকে আমাদের হাতটা বের হচ্ছে। আর এটা হচ্ছে কি আমাদের কলার বোনটা, কলার বোন বলি না, ওই যে বিউটি বোন বা কলার বোন, এটা হচ্ছে আমাদের কলার বোনটা, আমাদের হাড্ডিটা এই দিক থেকে বের হচ্ছে, ঠিক আছে, একেবারেই আমাদের মেরুদণ্ড থেকে বের হচ্ছে না। এখন হাত আর পায়ের ক্ষেত্রে আসি, যে এই জিনিসগুলো অনেকের কাছে অনেক জটিল লাগে, এবং জটিল লাগাটা স্বাভাবিক, এগুলো প্র্যাকটিস না করলে সবই জটিল লাগবে। এখন খেয়াল করো, আমাদের হাতটাকে আমরা একটা পঞ্চভুজ আকারে দেখতে পারি, ঠিক আছে, খেয়াল করো এই যে হাতটা না, এটা কিন্তু একটা পঞ্চভুজ, ঠিক আছে। এখন দেখো এই দিক থেকে হচ্ছে আমার বুড়ো আঙ্গুলটা বের হচ্ছে, এরপর ভুজের এই অংশটা থেকে আমাদের একটা আঙ্গুল, আমাদের মধ্যাঙ্গুলি সবচেয়ে বড়, এই দিক থেকে 3টা আঙ্গুল। তোমরা এরকম বেসিক কিছু ফর্মে ভাগ করে জিনিসটা মনে রাখতে পারো, এবং সাইড থেকে দেখলে কিরকম হয় কিংবা সামনে এবং পিছন থেকে দেখলে কিরকম হয় জিনিসগুলো দেখতে পারো। আরেকটা বুদ্ধি আছে, যে অনেকের ক্ষেত্রে ধরো হাতের আঙ্গুলগুলো আঁকার সময় জিনিসটা ধরো খুব ভচকট হয়ে যায়, মানে পেঁচায় যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা মেজর ফর্ম গুলো আঁকবে, ঠিক আছে। যেমন খেয়াল করো যে এই হাতটাকে আমরা এইভাবে আঁকতে পারি, যে আঙ্গুলগুলোকে সব জোড়া দিয়ে এরকম একটা শিল্প আঁকলাম, এরকম ভাবে তোমরা আঁকতে পারো যদি তোমাদের আঙ্গুল আঁকতে খুব সমস্যা হয়। আঙ্গুল আঁকার সময় যদি একেবারে বাজে হয়ে যায়, আমার এটা হাত নাকি এটা বোঝায় না যায়, তার থেকে আমি যদি বেসিক শেপে বুঝাইতে পারি, যেমন একটা হাত এভাবে খুলে আছে, বা সাইড থেকে দেখলে এরকম এরকম আঁকাও ভালো, ঠিক আছে। কিন্তু একেবারে ধরো আঙ্গুল একটা বড় একটা ছোট, আমাদের হাতের অংশটা বাজে হলে কিন্তু খুব খারাপ দেখে আর কি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা একটা প্র্যাকটিস করবো। এখন তোমাদের একটা বুদ্ধি আছে, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে এই টাইপের আঁকার সময়
আমি নিজের হাত থেকে রেফারেন্স নিতাম, আমাদের নিজেদের বডিটাই তো হিউম্যান বডি, আমরা এখান থেকে রেফারেন্স নিতে পারি। ধরো যে একটা লোক একটা পানির বোতল ধরে আছে, আমি তখন একটা এই যে আমি এখন যেটা করতেছি, আমি একটা কিছু ধরার ভঙ্গি করতেছি, এরপর নিজের হাতটার দিকে তাকায় আমি ওই শেপটা আঁকলাম, ঠিক আছে? এই জিনিসটা তোমরা করতে পারো যে তোমাদের নিজেদের বডি থেকে রেফারেন্স নিতে পারো। ধরো একটা আমার হাত একটা কিছু ধরে আছে, আমি ওরকম একটা শেপে হাতটাকে নিয়ে আমি এখন দেখে দেখে মোটামুটি রাফলি জিনিসটা আঁকতেছি, ঠিক আছে? ধরো এই স্পাইডারম্যানের পোজ, স্পাইডারম্যান যে একটা জাল মারে যেভাবে, এই জিনিসগুলো হচ্ছে তোমরা নিজেদের বডি থেকে রেফারেন্স নিয়ে খুব দ্রুত আঁকতে পারো, ঠিক আছে? তারপর পায়ের ক্ষেত্রে তোমাদের মূলত ওই যে জুতা আঁকার প্র্যাকটিস করতে হবে, যে একটা জুতা যখন পাশাপাশি পাশ থেকে দেখবে তখন জুতার শেপ কিরকম হয়, এরকম হয় না? এই শেপগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমাদের গোড়ালির হাড্ডিটা এই জায়গায় থাকে, পাটাকে খালি অবস্থায় দেখলে এরকম একটা অংশ। তোমাদের এই এই অংশগুলো কেন দেখালাম, কারণ আমাদের ম্যাক্সিমাম সময় কি থাকে, ফিগারটা দাঁড়িয়ে থাকে, তাহলে হয়তো এই অংশটা হচ্ছে একটু সাইড থেকে দেখতেছি, এটা হচ্ছে কি পুরাপুরি সাইড থেকে দেখতেছি, আর এটা কি পুরাপুরি সামনাসামনি দেখতেছি। তাহলে এই তিনটা মোটামুটি প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে আপাতত, যে আমাদের পাটা কোন অবস্থায় কিরকম ভাবে থাকবে, ঠিক আছে? আমাদের পাটা কোন অবস্থায় কিরকম ভাবে থাকবে। হাতের ক্ষেত্রেও তোমাদেরকে যেটা বললাম, হাতটাকে একটা পঞ্চভুজ আকারে চিন্তা করে তোমরা এই যে একটা ভুজ থেকে তোমরা 3টা আঙ্গুল, আর একটা ভুজ থেকে 1টা আঙ্গুল, আর এই সাইড থেকে তোমরা বুড়ো আঙ্গুল বের করতে পারো, ঠিক আছে? তারপর হাতের ক্ষেত্রে যেটা, হাত যেহেতু একটা ত্রিমাত্রিক অবজেক্ট, এটাকে একটা চিকন বক্স আকারে চিন্তা করো, ওই দিক থেকে তোমরা আঙ্গুলগুলো বের করতে পারো। এগুলো আসলে সবকিছু এত টেকনিক আছে, তোমাদের কাছে যেটা সুবিধাজনক মনে হয়। পায়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, যে আমাদের ধরো আমাদের পায়ের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের পাটা কিন্তু অনেকে ভাবে এই যে এটা একটা পা, এটা আরেকটা পা, দুইটা পাকে আমরা একেবারে পাশাপাশি দেখি। আমরা কিন্তু কেউ চার্লি চ্যাপলিন না যে আমাদের পা পুরোপুরি এরকম পাশাপাশি থাকবে, ঠিক আছে? আমাদের পা কিন্তু কখনো দুটা পা এরকম পাশাপাশি থাকে না। একটা পা যদি পাশাপাশি থাকে, আর একটা পা হয়তো একটু সামনাসামনি বা একটু সাইড থেকে দেখা যায়। মানে এরকম একটা জুতাকে তুমি যদি সাইড থেকে আঁকো, আর একটা জুতাকে তুমি একটু মোটামুটি সামনাসামনি বা একটু পাশ থেকে দেখতেছো, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। কারণ এই ছোট ছোট জিনিসগুলোর উপর নির্ভর করতেছে যে তোমার বডিটাকে ন্যাচারাল দেখাচ্ছে নাকি, ঠিক আছে? এবং এগুলো আমরা কিভাবে খেয়াল করবো, আমরা যত এরকম রেফারেন্স দেখে দেখে ছবি আঁকবো র্যান্ডম, এবং আমাদের পরীক্ষার সময় সাধারণত ধরো আমাদের পরিচিত জিনিসগুলো আসে, যেমন ধরো একজন বৃদ্ধ ছাতা হাতে হাঁটতেছে, কিংবা হচ্ছে একজন বৃষ্টির মাঝে লাঠি দিয়ে হাঁটতেছে, কিংবা একজন নৌকা চালাচ্ছে, একজন চেয়ারে বসে পানি খাচ্ছে। এই টাইপের জিনিসগুলো তোমরা একটু কষ্ট করে সার্চ দিবে, ঠিক আছে? গুগলে সার্চ দিবে, বা এরকম অনেক রেফারেন্স আছে। এরপর হচ্ছে ওইখান থেকে নিয়ে তোমরা ভিতরের ফর্মটা আঁকার চেষ্টা করবে। আমি একটু পর তোমাদেরকে একটা উদাহরণ দেখাবো। এই জিনিসগুলো যদি ডেইলি তোমরা একটু কিছু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মোটামুটি প্রপোর্শনটা আয়ত্তে আসবে। কারণ শুরুতেই বলেছি, তোমাদের পক্ষে কিন্তু এরকম 8টা মাথা এঁকে, ঠিক আছে, 8টা মাথা এঁকে এরপর হিউম্যান ফিগার মিলানো সম্ভব না। এই জিনিসটা তোমাদেরকে শেখানো হয়েছে শুধুমাত্র প্রপোর্শন সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। এখন একটা কথায় আসি, যে আমাদের যে বলেছি, আমাদের এটা হচ্ছে বুকের খাঁচাটা, এটা হচ্ছে আমাদের পেলভিসটা, ঠিক আছে? এখন এটাকে আমরা বক্স আকারেও চিন্তা করতে পারি। খেয়াল করো, এখানে মূলত আমরা দুইটা বক্স আকারে চিন্তা করেছি, যে এটা একটা বক্স, এরপর এটা হচ্ছে আমাদের মাজার হাড্ডিটা আরেকটা বক্স, বা আগের মতো সিলিন্ডার আকারে বের হয়েছে। এগুলো হচ্ছে তোমাদের পছন্দ মতো, তোমরা যে কোনো একটা টেকনিকে আঁকতে পারো, ঠিক আছে? এখন এইভাবে আঁকলে বক্স আঁকার সুবিধা হচ্ছে কি, আমরা বুঝতে পারি যে কোনটা কোন দিকে মুখ করে আছে, ঠিক আছে? যেমন ধরো যে একটা ফিগার, সে একটু অন্য ডান পাশে তাকিয়ে আছে, তাহলে খেয়াল করো আমি কিন্তু ত্রিমাত্রিক আকারে বক্সটা এভারেজে আঁকতে পারি, ঠিক আছে? বক্সটা আঁকলাম, তাহলে সে এইদিকে মুখ করে আছে। এরপর হচ্ছে মেরুদণ্ডের হাড্ডিটা বের হলো, সে মূলত কি একটু টার্ন খাচ্ছে, যে এদিক থেকে ধরো আরেকটা সিলিন্ডার বের হচ্ছে, জয়েন্ট হাতের অংশ। এই যে খেয়াল করতেছো যে আমাদের বডিটা কি টুইস্টেড হচ্ছে, যে আসে না, আমরা ধরো হঠাৎ করে পাশ ফিরে তাকালাম, তাহলে এখানে কিন্তু আমাদের সেই টুইস্টেড জিনিসটা বোঝা যাচ্ছে, যে দেখো একটা বক্স এদিকে আছে, আর একটা বক্স কি আরেকটু ঘুরে আছে। তাহলে বক্স আকারে একটা সুবিধা হচ্ছে আমরা এই টুইস্টের মোশনটা ভালো মতো ধরতে পারতেছি। এরপর এই দিক থেকে ধরো আমার পাটা শুরু হলো, ঠিক আছে? একটা পা এইদিকে, আরেকটা পা ধরো এইদিকে,
তাহলে এরপর যদি ধরো আমরা হালকা ভাবে এই অংশটা কিন্তু খুব ঝাপসা ঝাপসা করে আঁকবা আর কি, মানে এইচবি পেন্সিল দিয়ে তোমরা স্কেলেটন বা ভিতরের অংশটা আঁকবা, ভিতরের ফর্মগুলো আঁকবে। এরপর হচ্ছে তোমরা আস্তে আস্তে কি করবা, নাক কান গলা চুল এই জিনিসগুলো তোমরা বসাবা। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে খুব দ্রুত কিছু জিনিস দেখাই। খেয়াল করছো? তাহলে আমরা এইভাবে কিন্তু খুব ইজিলি হিউম্যান ফিগারটা আঁকতে পারি। ইজিলি না, তোমাদের অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং ড্রেপারি জিনিসটাও লক্ষ্য করা লাগবে। ড্রেপারি এই জিনিসটা আসলে তোমাদের প্র্যাকটিস করলে জিনিসটা হাতে আসবে, যে আমরা এই যে কাপড়ের ভাঁজগুলো যে দিচ্ছি, ভাঁজগুলো কোথায় হবে, আমরা কি এরকম আরবিট্রারি ভাঁজ দিব এরকম না, আমাদের সংযোগস্থল যেগুলোতে, যেমন দেখো পায়ের এই যে এইটা একটা হাড্ডি, এই হাড্ডিটা পিছনে কিন্তু এই হাড্ডিটা আছে, ঠিক আছে, তাহলে দেখো এই ভাঁজটা কিন্তু কাপড়ের এই জায়গাটায় হচ্ছে মেইনলি। তারপর হাত আর বুকের হাড্ডির সংযোগস্থলে এখানে কিছু কাপড়ের ভাঁজ আসবে, ঠিক আছে। তারপর এই জায়গায় বডিটা যেহেতু টুইস্ট খাচ্ছে, আমরা খেয়াল করতেছি একটা হাড্ডি আর আরেকটা হাড্ডি টুইস্ট খাচ্ছে, এই জায়গায় কিছু কাপড়ের ভাঁজ আসবে। ওই অনুযায়ী হয়তো পরে আমরা কি করব, হালকা ওই যে শেড শ্যাডো দিয়ে দিব, ঠিক আছে, এই অংশটাতে হালকা শ্যাডো দিয়ে দিব। ধরো যে এই জিনিসগুলো মোটামুটি আলো ধরো অনুমান করো যে আলোটা ধরো এই দিক থেকে আসতেছে, ঠিক আছে, না সরি, আলোটা এই দিক থেকে বাম দিক থেকে আসতেছে, তাহলে মোটামুটি ওই অনুসারে একটা শেড শ্যাডো ভাঁজ যেখানে পড়তেছে ওই অংশটাতে ধরো একটু শেড শ্যাডো থাকবে, হাতের নিচে একটু তোমার শ্যাডো থাকবে, ঠিক আছে। শেড আর শ্যাডোর ক্লাসগুলো তো পড়ছোই, যে আমরা কিভাবে একটা ত্রিমাত্রিক ফর্মে শেড শ্যাডো কল্পনা করতেছি। তাহলে আমাদের প্রত্যেকটা সিলিন্ডার আকারে চিন্তা করে কিংবা বক্স আকারে চিন্তা করে শেডটা কোন দিকে পড়তে পারে এরকম একটা অনুমান করব। যেমন ধরো আলোটা যদি এই দিক থেকে পড়ে, আমার অবশ্যই দেখো আলোটা যদি এই দিক থেকে পড়ে, আমার অবশ্যই এই অংশটা পুরোপুরি শ্যাডো হয়ে থাকবে না, আমার এই অংশটা মোটামুটি লাইট থাকবে। সিলিন্ডারের এই যে হাতের এই অংশটা একটু পিছন দিয়ে শ্যাডো থাকবে, ঠিক আছে। বডির এই অংশটা হয়তো একটু শ্যাডো থাকতে পারে। তারপর পায়ের এই পাটা খেয়াল করো, আমার আমার হচ্ছে এই পাটা কি, এই পায়ের একটু ছায়া আছে, তাই এখানে একটু শ্যাডো পড়তে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো ভালো করার উপায় একটাই, তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। রেফারেন্স ইমেজ দেখবে, আমি হয়তো তোমাদেরকে দিয়ে দিব কিছু এরকম এক্সাম্পল দিয়ে দিব, এরকম তোমাদের রেফারেন্স ইমেজ খুঁজে খুঁজে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে কিসের জন্য কি হতে পারে। এটা এমন না যে একদিন খুব প্র্যাকটিস করে তুমি ভালো হয়ে গিয়েছো, কনস্ট্যান্ট প্র্যাকটিস করলে তোমার এক পর্যায়ে মোটামুটি প্রপোর্শন জিনিসটা আইডিয়ায় আসবে, ঠিক আছে। এখন তোমাদেরকে যেটা বলেছি যে এই টাইপের প্র্যাকটিস করতে হবে, যে ধরো আমরা একটা রেফারেন্স ইমেজ দেখলাম, এরপর ওইটার ভিতরের ফর্মগুলা ধরো একটু আঁকার চেষ্টা করব। যে এটা ধরো আমাদের মাথাটা, এটা ধরো আমাদের মাথাটা, এরপর হচ্ছে গলার হাড্ডি, ঠিক আছে, এরপর হচ্ছে এটা ধরো ভিতরের অংশটা, ভিতরের পাঁজরের হাড্ডিটা, এরপর ধরো এটা হচ্ছে আমাদের মাজার হাড্ডিটা, এখান থেকে ধরো দুইটা পা বের হয়েছে, এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের সামনাসামনি আরেকটা সিলিন্ডার, এই পাশ থেকে আরেকটা বের হয়েছে, ধরো এটা একটা সিলিন্ডার, এইদিকে আরেকটা সিলিন্ডার। সবকিছু ত্রিমাত্রিক ফর্মে চিন্তা করতে হবে। আর হাতটা এই দিক থেকে বের হচ্ছে, এটা একটা অর্ধেক সিলিন্ডার, এরপর এদিকে আরেকটা সিলিন্ডার যে কিনা আমার মাস্তুলটা মানে লাঠিটা ধরে আছে, এরকম ফর্মে তোমরা চিন্তা করবে, ওটা খুব হালকা ভাবে আঁকলে এরপর হচ্ছে তোমরা ধরো জামা কাপড় বসায় জিনিসটাকে কমপ্লিট করতে পারো। এবং কোনোটাতেই খুব ডিটেলস করার দরকার নেই, আগে হচ্ছে মোটামুটি একে ফর্মটাকে মাথায় আনতে হবে। এমন না যে আমি এখন গলার ভাঁজ ডিটেলসে যেমন আমরা শুরুতেই, আমরা হচ্ছে আগে জিনিসটা আয়ত্তে আনবো। তারপর জামা কাপড়ের ভাঁজগুলো খেয়াল করো, ঠিক আছে।
লুঙ্গি পরে আছে, তাই আমার পাটা আঁকার ক্ষেত্রে সহজ হয়ে যাচ্ছে সবকিছু, কারণ লুঙ্গিতে যেহেতু আমার পায়ের ভাঁজগুলো অত আসবে না। অনেক টেকনিক আছে আর কি, ঠিক আছে। ধরো হিউম্যান ফিগার আঁকার সময় যেমন খেয়াল করো, এগুলো হচ্ছে যে তোমাদেরকে এরকম একটা বলেছে যে নদীতে একজন নৌকা চালাচ্ছে, এখন তোমরা এই যে সামনে যদি মোটামুটি সুন্দর প্রপোর্শনে যে জেলের ইয়াটা বসা দাও, যে ধরো কারো পা আঁকতে সমস্যা হচ্ছে, সামনাসামনি পাটা উপরে উঠে থাকবে কিরকম, তোমরা কিন্তু তোমাদের এলিমেন্ট গুলাকে ব্যবহার করতে পারো। এই যে এটা কি বলবো, জাল, মাছের জাল সামনে একটু দিয়ে দিলা, এমন না যে আমি পুরো বডির সামনে মাছের জাল দিয়ে দিব, তাহলে কিছু দেখা গেল না, কিন্তু মোটামুটি একটা সুন্দরভাবে দিলে আমার সাবজেক্টের সাথেও মিললো যেটা আঁকতে বলছে, এরকম কিছু টেকনিক তোমরা হয়তো নিতে করতেই পারো, ঠিক আছে। হাতটা ধরো বেসিক শেপ, আমি একেবারে আঙ্গুলগুলোর ভাঁজ হয়তো দেখাচ্ছি না এখানে। যেমন এই হাতটা একটু কমপ্লেক্স, এখানে ধরো আমি আপাতত এরকম একটা ভাবে ছেড়ে দিচ্ছি, এরপর লাঠিটা ধরো আঁকতেছি। ঠিক আছে, এই দিকে আমার মুখ, আমার ফেসটা মুখ করে আছে, এরকম ভাবে তোমাদেরকে প্রচুর ফিগার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এই জিনিসটা আসলে ভালো হবে না। তোমরা যদি ভাবো যে একদিনে তোমরা এরকম কিছু জিনিস এঁকে তোমাদের আয়ত্তে এসে যাবে, জিনিসটা আসবে না। তোমাদেরকে এরকম যদি এরকম 20-30টা প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট তোমাদের প্রপোর্শন গুলো, যে আচ্ছা আমার আমার কিন্তু তখন 8টা মাথা আঁকা লাগবে না, বা এরকম তুলনা করতে হবে না, আচ্ছা এটা কি বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, আমাদের একটা দেখার চোখ চলে আসবে। এই যে আমি যে হাতটা এঁকেছি, আমি তো হাতটা এরকম ভাবে আঁকতে পারতাম, ধরো যে আমি এই সিলিন্ডারটা এতটুকু পর্যন্ত দিলাম, এই হাতটা এতটুকু পর্যন্ত দিলাম, এতটুকু দিনই কেন, কারণ তোমাদের এরকম একটা দেখার চোখ চলে আসবে যে আচ্ছা কতটুকু হলে জিনিসটা ঠিক হচ্ছে, কতটুকু হলে জিনিসটা ভুল হচ্ছে বা অস্বাভাবিক লাগতেছে, ঠিক আছে। এই জিনিসটা তাহলে তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, আজ তাহলে এতটুকুই, তোমাদেরকে সামনের ক্লাসে এরকম কিছু উদাহরণ দেখানো হবে, এবং তোমরা এরকম কিছু রেফারেন্স ইমেজ বের করে তোমরা আশা করি বডির ভিতরের স্ট্রাকচারটা বসে প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে উপরে জামা কাপড় বসাবে, ড্রেপারি বা কাপড়ের ভাঁজগুলো একটু খেয়াল করবে যে কখন আমার কাপড়ে একটু ভাঁজ পড়তেছে, বা শেড শ্যাডোর ক্ষেত্রে প্রত্যেকটা ফর্মের শেড শ্যাডো কিভাবে আমরা দিতে পারি, যে এটা যদি হাত হয় লাইটটা এদিকে পড়ে, আমার এই দিকটা আলোকিত থাকবে, এই দিকটা একটু ডার্ক থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে তোমাদেরকে আয়ত্তে আনতে হবে। আচ্ছা, আশা করি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।